আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এ নিয়ে গুজব রটালে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। জানান, ভারতের সঙ্গে সম্পর্কের যে কোনো জটিলতা নিরসনে আন্তরিকভাবে কাজ করছে সরকার। অন্যদিকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভীর অভিযোগ, ফ্যাসিস্টদের খুশি করতে একটি রাজনৈতিক দল একাত্তরকে মুছে ফেলতে চাইছে। সকালে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত দেখুন মাহিলা ইসলামের রিপোর্টে। বেশ কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া ও দলটির রাজনৈতিকভাবে ফিরে আসা নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এ নিয়ে বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। জানান, আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি গুজব। আশ্বাস দেন গুজব রটনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার। আওয়ামী লীগের উপরে নাকি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার একটা গুজব ছড়িয়ে পড়েছে। এই ধরনের কোনো গুজব এখন পর্যন্ত সরকারের কানে আসেনি। আর কোনো প্রশ্ন? সে বিষয়ে কোনো ব্যবস্থা নেবেন না যারা এগুলো ছড়াচ্ছে? যে গুজব কানে আসে নাই সে বিষয়কে আমরা এখন পর্যন্ত কগনিজেন্সে নিতে চাচ্ছি না। বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে ইতিবাচক অবস্থানের কথাও জানান মন্ত্রী। বলেন, দুই দেশের মধ্যে যে কোনো সমস্যাই আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। ভারতের রাষ্ট্রদূত নিজেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে বেরিয়ে বলেছেন, দুই দেশের এমন কোনো সমস্যা নাই যা সমাধান করা যাবে না। এ কথা বলেই তিনি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছেন। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি ইতিবাচক ফলাফলের জন্য। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিতে কাজ করছে সরকার। যুব বা যুব নারী উদ্যোক্তা যারা রয়েছে তারা যাতে সহজে লোন পেতে পারে সে বিষয় নিয়ে আমাদের কার্যক্রম ইতিমধ্যে শুরু করেছি। এর আগে সকালে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানাতে গিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী ৭১কে ছোট করার জন্য, ৭১কে ইতিহাস থেকে মুছে দেওয়ার জন্য বর্তমানে কোনো রাজনৈতিক দল প্রচেষ্টা চালাচ্ছে এবং এই ৭১ স্বাধীনতা মুক্তিযুদ্ধের সাথে যে নামটি অবিচ্ছিন্নভাবে জড়িত, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, তাকে মুছে ফেলার একটা খুব গভীর চক্রান্তের প্রচেষ্টা চলছে। তার অভিযোগ, জিয়া পরিবারকে ধ্বংস করতে ফ্যাসিস্ট শেখ হাসিনার সকল অপচেষ্টা চালিয়েছে। শেখ হাসিনা এমন কোনো কাজ করেননি, কারণ মুক্তিযুদ্ধে তার পরিবারের অবদান নাই, না তার পিতার, তার না নিজে। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। বাংলাদেশকে এগিয়ে নিতে হলে গণভোটের রায় বাস্তবায়নের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আজাদ। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে দলটির যুব র্যালিতে অংশ নিয়ে তিনি আরো বলেন, এদেশের যুবকরা দেশপ্রেমিক, তারা ইতিহাস রচনা করতে জানে। যুব সমাজকে কাজে লাগাতে রাষ্ট্রকেই দায়িত্ব নিতে হবে। এ সময় আজাদ অভিযোগ করেন, রাষ্ট্র বক্তৃতামালা আর চাপাবাজিতে ব্যস্ত, দলীয় নেতারা দাঙ্গা, চাঁদাবাজি ও লুটপাটে ব্যস্ত। যুব সমাজ নিয়ে কাজ করার সময় ও সুযোগ তাদের নেই। নতুন বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা বর্তমান সরকার ম্লান করে দিচ্ছে। অবস্থায় বাংলাদেশকে এগিয়ে নিতে গণভোটের রায় বাস্তবায়নের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। জুলাই সনদের যে গণরায় বাস্তবায়নের দাবি জানাচ্ছি, সেটা যদি না হয় রাজপথে আপনাদের ভবিষ্যৎ রচনার এই জুলাই সনদ বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ। আসুন, সেই জন্য সরকারকে বাধ্য করতে হবে আন্দোলন এবং সংগ্রামের মাধ্যমে। জাতির ভবিষ্যৎ রচনার জন্য যুব র্যালি থেকে আজকে নতুন করে আমরা শপথ নেব। সিলেট শহরের মিতালী রায়নগর আবাসিক এলাকায় স্ত্রী ও গৃহ পরিচারিকা সহ এক প্রবীণ ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ওই আবাসিক এলাকার একটি বাসা থেকে শোরগোল পাওয়া যায়। এ সময় স্থানীয় থানায় খবর দিলে ব্যবসায়ী আব্দুস সাত্তার, তার স্ত্রী সুরাইয়া বেগম ও বাসার গৃহ পরিচারিকার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এটি কোনো পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা তা খতিয়ে দেখছে পুলিশ কর্মকর্তারা। ব্যবসায়ী সাত্তারের 4 সন্তানের মধ্যে 2জন যুক্তরাজ্যে এবং অপর 2জন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করেন। নিহত গৃহ পরিচারিকার নাম পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। 3টা হলো লাশ এখানে দেখতে পাই আমরা, সেটা শুনে হলো যে তার সাথে সাথে আসি এবং এসে আমরা যেটা দেখি যে এই 3টা লাশ পড়ে আছে এবং এদেরকে কোনো হলো যে ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে
আঘাত করা হয়েছে, গলায় এবং সারা শরীরে আঘাত আছে। তারা হলো যে রক্তাক্ত অবস্থায় তারা হলো যে পড়ে আছে, এটা আমরা দেখলাম। এবং এই প্রেক্ষিতে আমাদের যে এই প্রক্রিয়ার অংশ হিসেবে যারা পিবিআই এবং সিআইডি তারা এখানে যারা ক্রাইম সিন নিয়ে কাজ করে তারা চলে আসছে। আমাদের একটা স্পেশাল টিম এখানে করে দেওয়া আছে, তারা কাজ করছে। এবং এই মামলার হলো যে মোটিভ, যেটা মামলার সময়টা যেটা মনে হয়েছে সকালে, কারণ আমরা এই চারতলায় যে ভাড়াটিয়া আছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলেছে যে তারা সকালে 9টার পরে তারা তো এই চিৎকার শুনেছে। সেই ক্ষেত্রে ঘটনাটি সকালের দিকের। এবং ঘটনার মোটিভ যদি আমরা হলো যে প্রাইমারি যদি ধারণা করি যে আমরা হলো দেখলাম যে আরও যে কক্ষগুলি আছে এখানে আলমারি এবং এই ওয়ার্ড্রোব যেখানে আছে, এই আলমারি এবং ওয়ার্ড্রোবতে হলো যে খোলা, মনে হচ্ছে যে এখান থেকে মূল্যবান সামগ্রী এখান থেকে সরানো হয়েছে। সিলেটের ব্যবসায়ী হত্যার আরো বিস্তারিত আমরা জানাতে মিতালি আবাসিক এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হোসাইন আহমেদ সুজাত। সুজাত, হত্যার কারণ সম্পর্কে কিছু জানা গিয়েছে কিনা, নতুন কোনো তথ্য আছে কিনা আপনার কাছে এ বিষয়ে? পুলিশ কি বলছে এবং প্রাথমিক তদন্তে এখন পর্যন্ত কি কি জানা গেল, এবং ওই ফ্ল্যাটের বাসিন্দা যারা রয়েছেন তারাও বা কি বলছেন এই বিষয়ে? দেখুন সারা, এখন পর্যন্ত আসলে পুলিশ সঠিকভাবে কিছু বলছে না। তবে যে ফ্ল্যাটে খুন হয়েছেন, অর্থাৎ সিলেটের রায়নগর আবাসিক এলাকার 111 নম্বর বাসার যে দ্বিতীয় তলার যে ফ্ল্যাটে এই ব্যবসায়ী দম্পতি খুন হয়েছেন, সেই ফ্ল্যাটে এখন পর্যন্ত আসলে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই এর যারা সদস্য রয়েছেন তারা সেখানে এই আলামতগুলি সংগ্রহ করছেন এবং তারা সেখানে আসলে দেখছেন কিভাবে আসলে সেখানে ঘটনাটা ঘটেছে। এবং পিবিআই এর টিম শুরু থেকেই এখানে ছিল। কিছুক্ষণ আগে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই এর যিনি পুলিশ সুপার মোহাম্মদ খালেদুজ্জামান তিনি সেখানে প্রবেশ করেছেন এবং পুরো জিনিসটা আসলে খতিয়ে দেখা হচ্ছে। এখানে কজন এসেছিল, ফরেন্সিকের বিভিন্ন ফরেন্সিক টেস্টের জন্য যে যে জিনিসগুলো নেইজন সেগুলো কিন্তু আসলে সেখানে নেওয়া হচ্ছে। আমরা এসএমপি পুলিশ কমিশনার যিনি রয়েছেন তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি বলছেন যে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এখানে আসলে ডাকাতির ঘটনা ঘটতে পারে, আবার এটাও ধারণা করা হচ্ছে ব্যক্তিগত আক্রোশ থেকে আসলে তিনি খুন হতে পারেন। তো এই দুই মোটিভকে কেন্দ্র করেই আসলে পুলিশের তদন্ত এগোচ্ছে। তো আমরা সবশেষ পুলিশের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছেন তাদেরকে ধরতে তারা সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছেন। এবং আমরা যিনি নিহত হয়েছেন তার স্বজনদের সাথে আমরা কথা বলেছিলাম। স্বজনরা আমাদেরকে জানিয়েছেন যে আসলে তিনি ব্যক্তিগতভাবে খুব সুখী ছিলেন এবং তার ছেলে আমেরিকাতে থাকেন, মেয়েরা লন্ডনে থাকেন এবং তিনি তার সহধর্মিণী অর্থাৎ সুরাইয়া বেগমকে নিয়ে সিলেট নগরীর রায়নগর আবাসিক এলাকার এই 111 নম্বর বাসাতে তিনি থাকতেন। তো আজকে হঠাৎ করে সকাল 9টার দিকে এই অর্থাৎ তিনি যে বাসায় থাকতেন সেই বাসার বাসিন্দারা চিৎকার চেঁচামেচি শুনেন এবং পরে পুলিশকে ফোন দিলে পুলিশ এসে কিন্তু তাদের 3 জনের মরদেহ উদ্ধার করে, অর্থাৎ আব্দুস সাত্তার এবং ওনার স্ত্রী সুরাইয়া বেগম এবং তাদের গৃহ পরিচারিকা তাহমিনা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। এরপর থেকেই আসলে সেখানে পুলিশের সদস্যরা আসছেন এবং এই মুহূর্তে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের পিবিআই এর সদস্যরা কিন্তু ভেতরে অবস্থান করছেন। তবে এখন পর্যন্ত এই ঘটনার প্রকৃত কারণ কি সেটা জানা যায়নি। তবে পুলিশ আমাদেরকে জানিয়েছে যে তদন্তের সব সত্যতা বেরিয়ে আসবেন এবং এলাকার যারা আশপাশের যারা পাড়া প্রতিবেশী আছেন, স্বজনরা আছেন, তারা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছেন। সারা, ধন্যবাদ সুজাত যুক্ত হওয়ার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই পরবর্তীতে আবারও কোনো আপডেট থাকলে আমরা আপনার সাথে যুক্ত হব এবং আপনার মাধ্যমে দর্শকদের সেটি জানাবো। দর্শক, সিলেটের ব্যবসায়ী হত্যার আপডেট জানাচ্ছিলেন সেখান থেকে আমাদের সহকর্মী হোসাইন আহমেদ সুজাত। খুলনার রূপসায় একটি ইটভাটার ভেতরে ঢুকে ওই ভাটা মালিককে হত্যা করেছে দুর্বৃত্তরা। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক মীর জানান, মঙ্গলবার রাত 1টার দিকে কয়েকজন দুর্বৃত্ত রূপসা ব্রিক্সে ঢুকে ভাটা মালিক ফখরুল শেখকে গুলি করে। পরে তাকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এরই মধ্যে নিহতের বড় ভাই ফরহাদ বাদী হয়ে থানায় মামলা করেছেন। চট্টগ্রামে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে এবার চাঁদাবাজির মামলায় জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে হাটহাজারী থানার একটি চাঁদাবাজির মামলায় তাকে চট্টগ্রাম দ্বিতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তার 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। বিচারক লোকমান হাকিম 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। ডেভিড ইমনকে এর আগে ফটিকছড়ির হত্যা ও চাঁদাবাজির 2টি মামলায় 10 দিনের রিমান্ডে দিয়েছিল আদালত।
মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হওয়ার আলোচনায় আনন্দ উচ্ছ্বাসে ভাসছে তার নিজের জেলা ঠাকুরগাঁও। শহর থেকে গ্রাম, চায়ের আড্ডা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম, সব জায়গায় এখন আলোচনার কেন্দ্রে মির্জা ফখরুল। তানভীর হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। ঠাকুরগাঁওয়ের কালীবাড়ি এলাকায় বেড়ে ওঠা মির্জা ফখরুল ইসলাম আলমগীর 1986 সালে আসেন রাজনীতিতে। 2 বছর পর 1988 সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান হলে শুরু হয় নেতৃত্বের নতুন অধ্যায়। সেই চেয়ারম্যান থেকে বিএনপির মহাসচিব, দলের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি বর্তমানে দায়িত্বে আছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের। এবার রাষ্ট্রপতি পদে তার নাম আলোচনায় আসতেই তিনি হয়ে উঠেছেন উচ্ছ্বাসের কেন্দ্রবিন্দু। সাম্প্রদায়িক যে আমাদের সমস্যাটা, আমরা আসলে মির্জা ফখরুলের মাধ্যমে কখনো আমরা এই সমস্যাটা ফেস করি নাই। ছোটবেলা থেকে ওনাকে আমরা চিনি। আসলে উনি লোক হিসেবে অনেক ভালো, শিক্ষক হিসেবে অনেক ভালো ছিলেন এবং আমাদের গার্ডিয়ান। ঠাকুরগাঁওবাসী মনে করেন দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা ও ত্যাগের কারণে মির্জা ফখরুল তাদের গর্ব। বাসিন্দারা আরও জানান, তিনি রাষ্ট্রপতি হলে তার অভিজ্ঞতা ও প্রজ্ঞায় সমৃদ্ধ হবে দেশ। বাংলাদেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন, দেশের জন্য তার অনেক অবদান রয়েছে। ফখরুল রাষ্ট্রপতির আসনে উসীন হওয়া ঠাকুরগাঁও জেলার জন্য একটা ঐতিহাসিক প্রাপ্তি। আমরা সৌভাগ্যবান। সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, মির্জা ফখরুল পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে দেশে ও বিদেশে পরিচিত। তিনি রাষ্ট্রপতি হলে এই পদের ভাবমূর্তি বাড়বে। স্যার একজন আলোকিত মানুষ, স্বচ্ছ রাজনীতিবিদ, শিক্ষক সমাজ, আমরা খুবই আনন্দিত। তিনি একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে ইতিমধ্যেই তার কর্মের মাধ্যমে প্রতিষ্ঠা পেয়েছেন। 5 মাস 6 মাসে যে কাজটি উনি করেছেন আর কারো পক্ষে এটি সম্ভব ছিল বলে মনে করি না, বিশ্বাস করি না। ঠাকুরগাঁওয়ের মাটি থেকে বঙ্গভবনের সম্ভাব্য যাত্রা, এখন সিদ্ধান্তের অপেক্ষায় পুরো ঠাকুরগাঁওবাসী। বনশ্রী হালদার, 71। কাগজ কলমে উন্নয়ন ও প্রবৃদ্ধির গতি বাড়লেও তার স্পষ্ট কোনো প্রতিফলন নেই কর্মসংস্থানে। অন্যদিকে সংকট বাড়াচ্ছে বৈষম্য, বেকারত্ব। এসডিজি নিয়ে আয়োজিত জাতীয় সম্মেলনে এমন মন্তব্য করেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বলেন, আয় বৈষম্য সমাজে অস্থিরতা বাড়াচ্ছে, আর দারিদ্র্যের হার না কমায় অর্জন হচ্ছে না কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা। এ সময় সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অর্থনৈতিক সংগ্রামের চিত্র তুলে ধরে বর্তমান সরকারকে নির্বাচনী ইশতেহার পূরণের আহ্বান জানান সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক ডক্টর তৌফিকুল ইসলাম খান। বলেন, চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা 95 লাখ মানুষের জন্য বাড়তি নজর দিতে হবে সরকারকে। মূলধারার অর্থনীতির সাথে পিছিয়ে পড়া গোষ্ঠীকে উন্নয়ন কৌশলে সম্পৃক্ত করার দাবি জানান প্রতিনিধিরা। এছাড়া তরুণ, শিক্ষিত, বেকারদের জন্য সঠিক কর্মসংস্থানের দাবিও জানানো হয়। নারী বৈষম্য তো রয়েছে, অন্যান্য ক্ষেত্রেও যে রয়েছে, এবং আমরা দেখেছি যে আন্তঃপ্রজন্ম কিভাবে বৈষম্য সৃষ্টি করে, এবং বিশেষ করে জলবায়ুর ক্ষেত্রে এই আন্তঃপ্রজন্ম আমাদের যে বিদেশি আমাদের যে সমস্ত দায়দেনা আছে সেইগুলিকে আমরা পরের প্রজন্মে দিয়ে যাচ্ছি, সেইগুলোকে আমরা কিভাবে মোকাবেলা করব, এবং সবচেয়ে বড় যে নীতি আমরা করি সেই নীতিতে ওনাদের অন্তর্ভুক্তি এবং একই সাথে ইন্টারসেকশনালিটি যেটা বলি আমরা, সব ধরনের নীতির ভিতরেই ওনাদের রাখতে হবে। আমাদের যেই সরকার আসলেন নির্বাচিত হয়ে, তাদের যে নির্বাচনী ম্যানিফেস্টো, সেখানে অনেকগুলো প্রোগ্রাম আছে যেগুলো এই পিছিয়ে থাকা মানুষদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এখানে ফ্যামিলি কার্ড বা ফার্মার কার্ডের মতো বিষয় যেমন আছে, তেমনি এই সরকার প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা ধাপে ধাপে সর্বজনীন স্বাস্থ্য পরিষেবার দিকে যাবেন। দেশের ব্যাংক খাতে প্রথমবারের মতো সামগ্রিক মূলধন বা CRAR নেমেছে ঋণাত্মকে। লঙ্কা বাংলা ফিন্যান্সের এক প্রতিবেদনে বলা হয়, এ কারণে ঝুঁকিতে পড়তে পারে 18টি ব্যাংক, যে তালিকায় আছে ইসলামী সহ রাষ্ট্রীয় মালিকানার একাধিক প্রতিষ্ঠান। আর শীর্ষ 2 ঋণ গ্রহীতা খেলাপি হলে মূলধন কাঠামো ভেঙে পড়তে পারে আরও 13টির। বিশেষজ্ঞরা বলছেন, কৃত্রিম উপায়ে ঋণ পুনঃতফসিলীকরণ বন্ধ না হলে বিপজ্জনক পরিস্থিতিতে পড়বে পুরো ব্যবস্থা। মেজবা হাসানের রিপোর্টে বাকিটা। পুঞ্জীভূত লুটপাট আর অব্যবস্থাপনায় ডুবছে দেশের ব্যাংক খাত। গেল 2 বছরে কম বেশির উন্নতির লক্ষণ দেখা গেলেও পুরনো ক্ষত জেগে উঠছে বিভিন্ন সময়ে। ব্যাংক ব্যবস্থার আর্থিক সামর্থ্য বোঝাতে অন্যতম সূচক CRAR। লঙ্কা বাংলা ফিন্যান্সের প্রতিবেদন বলছে, 2021 সালে দেশে এই হার ছিল 11.08%।
কিন্তু মাত্র 4 বছরে তা নেমে এসেছে ঋণাত্মক 2.64%। অর্থাৎ পুঞ্জীভূত ক্ষতি ও খেলাপি ঋণ এতটাই দুরবস্থা যে মূলধন চলে গেছে নেতিবাচক অবস্থায়। বিশ্লেষণ বলছে বেসরকারি ব্যাংকগুলো গড়ে 10.38% মূলধন রাখলেও চরম সংকটে ইসলামী ও বিশেষায়িত ব্যাংক। আরও দুর্দশায় নিয়ম না মানা 19টি ব্যাংকের। যখন IFRS 9 বাস্তবায়িত হবে তখন যখন এক্সটেন্ডেড ক্রেডিট লস এসে যাবে, মানে ব্যাংকগুলোর অবস্থা প্রায় মধুসূদন হতে পারে। কেউ তাদের এলসি কনফার্ম করবে না, কেউ তাদেরকে লোন দিবে না, কেউ তাদেরকে মানে এইড মানি ব্যবহার করতেও দিবে না। ক্যাপিটাল বাড়া এটা অনেক কঠিন, কারণ ব্যাংক এটাকে আপনি ব্যাংকের কোয়ালিটি ঠিক না থাকলে পেইড আপ ক্যাপিটাল বাড়ানো যায় না। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব স্ট্রেস টেস্টের ফলাফল বলছে 5 দিনের তারল্য সংকটে 18 ব্যাংকের টিকে থাকা কঠিন। আর মাত্র 2 বড় ঋণগ্রহীতা খেলাপি হলেই ঝুঁকিতে পড়বে আরও 13 ব্যাংক। বিশেষজ্ঞরা বলছেন রাজনৈতিক প্রভাবমুক্ত ঋণ বিতরণ ও আন্তর্জাতিক মানদণ্ড না মানায় এই দুরবস্থা। এই ব্যাংকগুলোর যেহেতু প্রচুর মন্দ ঋণ রয়েছে, আরও মন্দ ঋণ আবিষ্কৃত হতে পারে। সেই ক্ষেত্রে ব্যাংকগুলোর অনেকটা ওয়ান ওয়ে ট্রাফিক হবে পুঁজি বাড়ানো। বেস্ট হতো যদি ব্যাংকগুলোকে মার্জ করে দিতে পারতাম আমরা শক্তিশালী ব্যাংকের সাথে দুর্বল ব্যাংকে। বিশ্ব ব্যাংক কিংবা ADB কিংবা IMF কিংবা IFC কিংবা ইউরোপীয় উন্নয়ন ব্যাংক থেকে টাকা এনে সেই ধরনের প্রকল্প যেহেতু বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে কেউ করতে পারেনি, এখন আমাদের নীতি নির্ধারকরা ভয় পায়। অর্থনীতিবিদদের মতে কৃত্রিম উপায়ে ঋণ পুনঃতফসিলকরণ বন্ধ আস্থা ফেরানোর একমাত্রই পথ। ইসলামী ব্যাংকের মতো ব্যাংকের 50% নন পারফর্মিং, আপনি এক্সিম ব্যাংক থেকে শুরু করে আপনি ইউনিয়ন ব্যাংক থেকে শুরু করে 96% নন পারফর্মিং। কাজে সেই ক্ষেত্রে এই ব্যাংকগুলোর নন পারফর্মিং যদি আপনি কমাইতে পারেন তাহলে আপনার এটা সম্ভব। ব্যাংক খাতের এই ক্ষত নিরাময়ে কেবল লোক দেখানো নীতি প্রণয়ন নয়, বরং আন্তর্জাতিক মানদণ্ডের শতভাগ ও কঠোর প্রয়োগ নিশ্চিত করার তাগিদ বিশেষজ্ঞদের। মিসবাহ হাসান, 71, ঢাকা। সিলেটের সুরমা নদীতে অবৈধ লিজ ও বালু উত্তোলনের কারণে ভাঙন দেখা দিয়েছে। ঝুঁকিতে রয়েছে বিয়ানীবাজার, জকিগঞ্জ, কানাইঘাটের অন্তত 25টি গ্রাম। এলাকাবাসীর দাবি, বারবার অভিযোগ দিলেও কোনো পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে নদীর পানি কমে গেলে ভাঙন আরও ভয়াবহ হবে। আব্দুল আজিজ জাফরানের ছবিতে সিলেট থেকে হোসাইন আহমদ সুজাতের রিপোর্ট। 85 বছরের বৃদ্ধা নেপচান বিবি। সুরমা নদী কেড়ে নিয়েছে তার ফসলি জমি। বর্তমানে শেষ সম্বল ঘরটুকু নিয়ে রয়েছেন বিপাকে। প্রতিনিয়ত নদীর কিনারে বসে থাকেন দুশ্চিন্তায়। সিলেটের সুরমা নদীতে লিজ বহির্ভূত অবৈধ বালু উত্তোলনের কারণে জকিগঞ্জ, কানাইঘাট, বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন স্থানে ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। এরই মধ্যে জকিগঞ্জ, কানাইঘাট উপজেলার অন্তত 25টি গ্রাম ভাঙনের ঝুঁকিতে রয়েছে। নদীপাড়ের বাসিন্দাদের দাবি, অবৈধ বালু উত্তোলনের বিষয়টি প্রশাসনকে বারবার বলা হলেও কোনো পদক্ষেপ নিচ্ছে না তারা। প্রতিবাদ করলে উল্টো হামলা মামলার কবলে পড়তে হয় ভুক্তভোগীদের। আমরা বাধা দিয়াও পারি না, আমরা আক্রমণ চালাইন, মাতিলে সমস্যা করেন, অনেক কিছু করেন, আমরা আগাইতে পারি না, আমরা দুর্বল মানুষ। আমরা বউ বাচ্চান লইয়া অনেক কষ্টত আছি। আমরা প্রতিবাদও বারইলে এই যে বালু তোলার কারণে প্রতিবাদও বারইলে আমরা হুমকি দেন, থানাত মামলা লইব, অমুক জায়গাত মামলা দিলাইব। আমরা রাত্রে গড়ে দোয়ারে থাকতাম পারি না। গত 4-5 বছর যেমন ছিল, কিন্তু এইবার প্রতিবাদ করলে থানা প্রশাসন, চেয়ারম্যান, মেম্বার সবাইকে অবগত করার পরেও কোনো ফল আসতেছে না। রাত্রের বেলা তারা যেখানে সেখানে মানে যেই জায়গায় ইচ্ছে সেই জায়গায় ডেজার লাগায়, এইদিকে নিয়ে ডেজার ঢুকায়, শব্দ হয়, বাচ্চা কাচ্চারা কান্নাকাটি করে। পানি উন্নয়ন বোর্ড বলছে দ্রুত বালু উত্তোলন বন্ধ না হলে ভাঙনের তীব্রতায় গৃহহীন হতে পারে অনেক পরিবার। লিজ বহির্ভূতভাবে বালু উত্তোলন করে, তখন তারা হয়তোবা এই বিষয়গুলো তোয়াক্কা না করেই বালু উত্তোলন করে, তখন এই বিষয়টার সমস্যার সৃষ্টি হয় আর কি। তো আমি মনে করি যে আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন যদি সুষ্ঠু ব্যবস্থা নেয় তাহলে এই ভাঙনগুলো রোধ করা সম্ভব। তবে জকিগঞ্জ উপজেলা প্রশাসন বলছে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত আছে।
ভিজিট তো ধরেন সেভারাল টাইমসই করছি, আমরা অভিযান দিচ্ছি, মোবাইল ফোন হচ্ছে, কানাইঘাটে রিয়ন ও এসএলএনকে রিও করানো হচ্ছে, ডিএসআরও ওই বিষয়ে তাদেরকে সুপারিশ করছে, প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য বলছে জকিগঞ্জের শরীফাবাদ, কুনাগ্রাম, নোয়াগ্রাম, চকগ্রাম, বুরহানপুর, বারৈগ্রাম, পৈলগ্রাম, দীঘিরপাড় বর্তমানে বেশি ভাঙনের ঝুঁকিতে। হুসাইন আহমেদ সুজাদ, ৭১, সিলেট। মাত্র ২,০০০ টাকার পণ্য কিনে রিমার্কে ডাবল লাখপতি ক্যাম্পেইনে ১ লাখ টাকা উপহার পেয়েছেন খিলগাঁওয়ের আলাউদ্দিন। মঙ্গলবার বিকেলে খিলগাঁওয়ের নন্দীপাড়ায় জান্নাত স্টোরে আয়োজিত অনুষ্ঠানে আলাউদ্দিনের হাতে ১ লাখ টাকার চেক তুলে দেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন। এ সময় রিমার্কের ন্যাশনাল সেলস ডিরেক্টর কামাল হোসেন সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুরস্কার পাওয়ার পর আলাউদ্দিন বলেন, এ ধরনের উদ্যোগ ব্যবসায়ীদের সঙ্গে রিমার্কের সম্পর্ক আরও দৃঢ় করার পাশাপাশি ব্যবসা পরিচালনায় উৎসাহিত করবে। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১ সাথে।